বাবলি তথাকথিত রোগা ছিপছিপে সুন্দরী মেয়েদের মতো নয়, বরং একটু মোটাসোটা। তবে সেটা বাবলি নিজেও জানে। এবং বাবলির লেখকদের ওপর একটু বিশেষ রাগ আছে, কারণ লেখকেরা কখনোই মোটাসোটা মেয়েদের নিয়ে কোনো কাহিনী লেখেন না। তবে এই বাবলি যখন প্রেমে পড়ে হ্যান্ডসাম গুড লুকিং একটি ছেলের, তখন কি হবে? কাহিনী শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই আমরা দেখি বাবলি ইম্ফলে যাচ্ছে। প্লেনে বসে এক এয়ার হোস্টেসকে দেখে বাবলি নিজের মুখটা লুকানোর চেষ্টা করে। বাবলি তাকে মনে করে তার বান্ধবী ঝুমা, কিন্তু একটু ভালো করে দেখে বাবলি বুঝতে পারে সে ভুল, এটা ঝুমা নয়, অন্য একজন। বাবলি কিছুটা আশ্বস্ত হয়। আসলে ঝুমাকে নিয়ে বাবলির অনেকটা ইনসিকিউরিটি কাজ করত, সেটার কারণ আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এবং এরপরই বাবলি অভিরূপকে নিয়ে চিন্তা করতে শুরু করে। অভিরূপ এমন একটি ছেলে যাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে পারে। বাবলি ইম্ফলে তার মাসিমেশোর কাছে গেছিল থাকতে। তবে কিছুদিন পরই বাবলির রেভিনিউ ডিপার্টমেন্টে নতুন চাকরির জয়েনিং ছিল। তবে এয়ার ইন্ডিয়ার পাইলটরা স্ট্রাইক করেছে। বাবলির মেশো অভিরূপের বস। সেই সুবাদে বাবলির মাসি অভিরূপকে রিকোয়েস্ট করে সে যেন বাবলিকে বাই কার ডিমাপুরে ছেড়ে আসে, তাহলে সেখান থেকে সে দিল্লিতে চলে যাবে। অভিরূপের খুব একটা ইচ্ছে না থাকলেও বসের কথা রাখতে পরের দিনই সকাল সকাল গাড়ি নিয়ে পৌঁছে যায় বসের বাড়িতে। বাবলির মাসি অভিকে রিকোয়েস্ট করে বাবলিকে সাবধানে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাপ মা মরা মেয়ে তাদের খুব আদরের বাবলি। তারা দুজনেই বেরিয়ে পড়ে ডিমাপুরের উদ্দেশ্যে। তবে বাবলি যে অভিরূপকে খুব একটা পছন্দ করছিল তেমনটাও নয়। পথেই বাবলির খুব খিদে পেলে অভি তার জন্য চা সিঙ্গারার ব্যবস্থা করে, কিন্তু বাবলি সিঙ্গারাটা খাওয়ার আগে অভির কাছে জানতে চায় তার কি সিঙ্গারাটা খাওয়া ঠিক হবে। অভি একটু অবাক হলে বাবলি উত্তরে বলে, না, সবাই তাকে বলছে একটু রোগা হওয়ার জন্য, তাই সিঙ্গারাটা খাওয়া কি তার ঠিক হবে? অভি একটু অবাক হয়ে উত্তর দেয়, বাবলি অতটাও মোটা নয়। একথা শুনে বাবলি সিঙ্গারায় কামড় বসায়। তখনই এক লেখক ওখানে চলে আসে। অভির ইচ্ছা ছিল যে ওই লেখককে লিফট দেওয়ার, কিন্তু বাবলি তাকে বারণ করে দেয়। সে কোনো লেখককে পছন্দ করে না। অভিরূপ কথাটা শুনে একটু অবাকই হয়। লেখক দোকানে এসেছিল একটা লঙ্কা নিতে, কারণ মিষ্টি খেতে খেতে তার মুখটা নষ্ট হয়ে গেছে। তবে ওই লেখক নামতে গিয়ে পড়ে যায় এবং অভি তাকে বাসে তুলে দেয়। অভি বাবলির কাছে জানতে চায় যে লেখকদের সে কেন পছন্দ করে না। বাবলি প্রথমে না বলতে চাইলেও অভির জোড়াজুড়িতে সে বলে যে লেখকেরা কোনো মোটা মেয়েদের নিয়ে কখনোই গল্প লেখেন না, সব সময় রোগা পাতলা মেয়েদের নিয়েই গল্প লেখে। কথা শুনে অভি একটু অবাক হয় এবং বলে ফেলে যে আপনি ততটাও মোটা নন এবং দেখতেও বেশ ভালো। যে কথাটা শুনে বাবলি বলে ওঠে, আপনার ব্যাপারটা কি বলুন তো? অভি নিজেকে সামলে নেয়, সংযত হয়ে যায় এবারে। পথেই এক হোস্টেলে রাতে থাকার ব্যবস্থা করেছিল বাবলির মেশো। তবে বাবলি সেখানে ড্রেস চেঞ্জ করতে যায়। কিছুক্ষণ পর বাবলি চেঞ্জ করে একটা শাড়ি পরে আসে এবং অভি তাকে দেখে একটু অবাক হয়। বাবলি সেখানের বাগান থেকে দুটো গোলাপ পেড়ে নিজের চুলে লাগায়। সেখানকার মালি তাকে আটকাতে গেলেও বাবলি তার কোনো কথাই শোনে না। এরপর অভিকে বলে যে তার খুব খিদে পেয়েছে, তাই তাকে যেন নাগা ফুড ট্রাই করাতে নিয়ে যায়। অভি বলে এখানের বাজারটা খুব একটা ভালো না, ভদ্র মহিলাদের জন্য যাওয়ার উপযুক্ত না। সে কথা শুনে বাবলি বলে, আমি শুধু মহিলা, ভদ্র মহিলা নই। বাবলি বলে সে আজ সাপের মাংস ট্রাই করবে। অভির খুব একটা ইচ্ছে না থাকলেও বাবলির কথায় রাজি হতে হয় তাকে। তবে সেখানকার খাবার খুবই ঝাল থাকায় বাবলি ঠিকভাবে খেতে পারছিল না। অভি তাকে বলে, আমি তো আপনাকে আগেই বললাম যে এখানে আসার কোনো দরকার নেই। বাবলি অভির ওপর একটু রেগে যায় এবং বলে যে সে ওই হোস্টেলে আর ফিরে যাবে না, তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। হোস্টেলের রুমগুলো তার মোটেও ভালো লাগেনি। অভির ইচ্ছে না থাকলেও বাবলির কথায় রাজি হয়ে যায়, কারণ বাবলিকে সে কোনো প্রকারে বুঝিয়ে উঠতে পারছিল না যে রাত্রিবেলা গাড়িতে যাওয়া মোটেই সেফ নয়। আবার ডিমাপুরের উদ্দেশ্যে দুজনে বেরিয়ে পড়ে।
তবে রাস্তায় তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। সাথে সাথেই বাবলি গাড়ি থেকে নেমে যায় এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে শুরু করে। তবে অভি খুবই রেগে যায় হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাওয়ায়। অভি চেষ্টা করে গাড়িটাকে সারিয়ে তোলার, কিন্তু কোনোভাবেই পারছিল না। বাবলি প্রায় মজা করে তাকে বলে যে আবড়াকা ডাবড়া বলুন গাড়িতে লাথি মেরে, তাহলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। অভি কোনো মতেই তার কথা শুনছিল না। তখন বাবলি তাকে রিকোয়েস্ট করে, বলে আমার মতো মোটাসোটা মেয়ে আপনাকে কোনোদিন রিকোয়েস্ট করেছে? একথা শুনে অভি আর কিছুই করার থাকে না এবং তার কথা মতো গাড়িতে লাথি মেরে আবড়াকা ডাবড়া বলে। তারপরে গাড়ি স্টার্ট করতেই গাড়ি স্টার্ট হয়ে যায়, যেটা দেখে অভি খুবই অবাক হয় এবং বলে, আপনি কি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী? উত্তরে বাবলি বলে, সেটা তো দেখতেই পেলেন। তবে কিছু দূর গাড়ি এগোতে না এগোতে আবার খারাপ হয়ে যায়, আর এবারে অভি আর কিছুতেই গাড়িটা ঠিক করে উঠতে পারে না। ততক্ষণে বাবলির চোখে পড়ে যায় সামনের জঙ্গলটা। বাবলি সেখানে আনন্দ করেই ঢুকে পড়ে এবং সামনেই সে একটা কাঠের ঘর দেখতে পায় এবং অভিকে ডেকে বলে, আজকে রাতে আমরা এখানে স্টে করব। অভি খুবই অবাক হয়, বলে এখানে কি করে করবেন? এখানে আসল মালিক যদি চলে আসে? যেটা শুনে বাবলি বলে, আসল মালিক আসবে না, আসলেও সে রাতে হয়তো থাকে না। দেখুন এখানে কাঠ কাটা রয়েছে, যে কাঠগুলো 1 মাস আগে কাটা হয়েছে মনে হচ্ছে, তবে এখনও জ্বালানো হয়নি। আশেপাশে অনেক মাকড়সার জাল, যেগুলো পরিষ্কার করা হয়নি। ওষের জল জমেছে খোলে, কিন্তু সেগুলো ব্যবহার করা হয়নি। সুতরাং বোঝাই যাচ্ছে মালিক এখানে কোনো মতেই রাত কাটায় না। বাবলির এই ধরনের কথা শুনে অভি অবাক হলে বাবলি বলে, আপনি কি ফেলুদা ব্যোমকেশ বক্সী কিছুই পড়েননি? কিরকম বাঙালি আপনি? অভি একটু বিরক্ত হয়েই চলে যায় গাড়িতে থাকা কম্বল, ফ্লাক্স এই ধরনের জিনিসগুলো নিয়ে আসতে। এদিকে জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে বাবলি বলতে থাকে, লাইফ অফ ফুল অফ আনপ্রেডিক্টেবল। সত্যি যে আমাদের পর মুহূর্তে জীবনে কি ঘটবে এগুলো আমরা কেউই আগে দিয়ে কল্পনা করতে পারি না। তবে এই গোটা বিষয়টা অভির মোটেও ভালো লাগছিল না, কারণ এই রাত্রিবেলা একটা মহিলাকে নিয়ে জঙ্গলে থাকা মোটেও সেফ না। অভি বাবলিকে রিকোয়েস্ট করে জঙ্গলের মধ্যে কোনো গাড়ির আওয়াজ পেলেই সে যেন একটু চুপ করে থাকে। তখনই ফরেস্ট ডিপার্টমেন্টের কয়েকজন লোক চলে আসলে অভি তাদের সামলে নেয় নিজের আইডি কার্ড দেখিয়ে এবং অফিসের কন্ট্যাক্ট নাম্বার ওই অফিসারদের দিয়ে অভি বলে কাল সকালের মধ্যে যাতে তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। অফিসাররা চলে গেলে অভি বাবলিকে বলে ওইখানে গিয়ে একটু শুয়ে পড়তে। বাবলিও শুতে চলে যায়, তবে অভি বাইরেই থাকে। বাবলির একটু চোখ লেগে গেলে সে অভিকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করে। তবে স্বপ্ন ভাঙলেই বাবলি খেয়াল করে যে আগুনটা নিভে গেছে এবং ঠান্ডায় কাঁপতে শুরু করেছে অভি। এটা দেখে বাবলি নিজেকে সামলাতে পারে না এবং এক প্রকার জোর করে অভির হাত ধরে টেনে তাকে ভেতরে নিয়ে আসে। অভি বিছানায় মোটেও শুতে চাইছিল না, তবে বাবলি এক প্রকার জোর করেই তাকে শুয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে বলে পাশাপাশি থাকলে ঠান্ডাটা কম লাগবে। অনুমতে এক পাশ ফিরেই তারা রাতটা কাটিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি বাবলি স্টেশনে পৌঁছে গেছে, তবে অভিকে ছেড়ে যেতে তার মোটেও মন চাইছে না। অভিরও অনেকটা সেরকমই অবস্থা। অভি প্রথমটায় ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না। বাবলি অভিকে বলে সে যদি চিঠি লেখে অভি কি তারও জবাব দেবে। একথা শুনে অভি অবাক হয় এবং বলে তুমি কি আমাকে চিঠি লিখবে? বাবলি বলে হ্যাঁ লিখতেও পারি। বাবলি অভিকে বলে আপনি খুব ভালো মানুষ, তাই আপনার জন্য আমার চিন্তা হচ্ছে। অভি বলে কি করে বুঝলেন? বাবলি উত্তরে বলে কাল রাতই আমি বুঝেছি। ট্রেন ছেড়ে দিলে দুজনের মধ্যে যেন একটা কিরকম ফিলিংস তৈরি হতে শুরু করে। অভি বাবলিকে ছেড়ে ফিরতে ফিরতে সারাক্ষণ বাবলির কথাই চিন্তা করছিল। গাড়িতে বাবলি বসেছিল, কি কি কথা বলছিল এবং তারা যখন জঙ্গলে গেছিল কি কি ঘটেছিল সব কিছুই সারাক্ষণ তার চোখে ভাসতে থাকে। অন্যদিকে বাবলিরও ঠিক একই রকম অবস্থা, সারাক্ষণ অভির কথাই সে চিন্তা করে যাচ্ছিল। দিল্লিতে নেমেই বাবলির সাথে দেখা হয়ে যায় তার ছোটবেলাকার বান্ধবী ঝুমা বোসের সাথে। ঝুমা বাবলিকে প্রথম দেখেই বলে কি মুটিয়েছিস রে। বাবলিরও পরিষ্কার জবাব, আমি কবে আর তোর মতো এত সুন্দর ছিলাম। বাবলি ইম্ফল থেকে ফিরছে এ কথা শুনে ঝুমা তাকে জানায় যে আগের বছর সে ইম্ফলে গেছিল এবং সেখানে এক বাঙালি ছেলের সাথে তার দেখা হয় এবং ওকে দেখেই তার প্রেমে পড়ে গেছিল ঝুমা এবং ওর ফটো ঝুমা সবসময় নিজের ব্যাগে ক্যারি করে। যে কথা শুনে বাবলি খুবই অবাক হয়। ঝুমা ফটোটা বাবলিকে দেয় এবং বলতে থাকে যে ছেলেটা এতটাই স্মার্ট যে সে যেমন সুন্দর সাঁতার কাটে তেমনই সুন্দর ক্রিকেট খেলে এবং ইংলিশে গানও গায়, যেটা দেখে ঝুমা একেবারে ওর প্রেমে পড়ে গেছে।
একবারই ক্লাবে তার সাথে দেখা হয়েছিল। তবে অভির ফটোগুলো দেখে বাবলি মনে মনে খুবই রেগে যায়, কিন্তু কিছুই বলে না। এদিকে ঝুমা বলতেই থাকে যে এবারে যদি ইম্ফলে যাওয়ার ফ্লাইট পায় তাহলে একেবারে গিয়ে ঝাঁপিয়ে পড়বে ছেলেটার ওপর। এই সব কথাই বাবলির হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছিল এবং তারপরে নিজেই নিজেকে কনসোল করে যে এই ধরনের কথা মনে করে আর কী লাভ। এরপর বাবলি নেমে যায় ইম্ফলে এবং তখনও অভি এসে পৌঁছায়নি, তাই বাবলি আবার ভাবতে শুরু করে। বাবলি দিল্লিতে তার কাকু কাকিমার সাথেই থাকে। সে যখন জানায় যে অভি নামের কোনো একটি ছেলে তাকে ড্রপ করে দিয়েছিল ডিমাপুরে, তখন তাদের বুঝতে অসুবিধা হয় না যে এই অভি হলো তার কাকুর বন্ধুর ভাই, যে লন্ডন থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে এখানে ইম্ফলে এসে চাকরি জয়েন করেছে। এবং তারা যেহেতু নিজের মেয়েকে চেনে, তাই তারা মনে করে বাবলি হয়তো তাকে খুবই বিরক্ত করেছে। এরপর আমরা দেখি বাবলি চাকরিতে জয়েন করেছে। তবে বেশ কিছুদিন পরেই বাবলি বুঝতে পারে যে এখানে বাবলি নিজের মনের মতো কাজ করে উঠতে পারবে না, কারণ ওপরের বসের প্রেশার সবসময় থাকে, যার ফলে সে স্বাধীনভাবে কখনোই কাজ করে উঠতে পারবে না এখানে। কয়েকদিন পরই বাবলির কাকাকে তার বন্ধু ফোন করে জানায় যে অভি দিল্লিতে আসছে কাজের সূত্রে। যে কথা শুনে বাবলি ক্যালেন্ডারের ডেটটা দেখতে শুরু করে এবং 2 মাস টাইম থাকায় বাবলি তার কাকাকে বলে এ একটা জিমে ভর্তি হতে চায়। কথা শুনে তার কাকা বলে তার বন্ধুর জিম আছে, সেখানে কথা বলে দেবে। কাকা কাকিমার বুঝতে অসুবিধা হয় না যে বাবলি আর অভির মধ্যে কিছু একটা চলছে। বাবলি বিভিন্ন ধরনের যোগা করতে শুরু করে দেয় এবং অভিও আসবে বলে নিজেকে তৈরি করতে শুরু করে, কিন্তু দুজনেই সারাক্ষণই দুজনের কথা চিন্তা করত। এইভাবেই 2 মাস কেটে যায় এবং অভিও চলে আসে দিল্লিতে। তবে অভির বিশেষ কাজ থাকায় সে আজ আসতে পারবে না, যে কথাটা কাকিমা জানায় বাবলিকে। বাবলি একটু বিরক্ত হয়। কাকিমা আরও জানায় যে অভি বাবলিকে ফোন করতে বলেছে। তবে বাবলি বিরক্ত হয়েই বলে আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ফোন করব। এদিকে বাবলির কাকু কাকিমা বেরিয়ে পড়ে একটা ইনভিটেশনে। বাবলি অভিকে ফোন করলে অভি জানায় তারা আর এখানে ভালো লাগছে না, তার খুব বাবলিকে দেখতে ইচ্ছে করছে, তাই সে এক্ষুনি বাবলির কাছে যাবে। কথা শুনে বাবলিও খুব খুশি হয় এবং রেডি হতে শুরু করে দেয়। অভি এসে বাবলিকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ বাবলিকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল শাড়ি পরে। অভি বলে আপনার নিশ্চয়ই এখন আর লেখকদের ওপর রাগ নেই, কারণ আপনি তো এখন তাদের নায়িকা হতে প্রস্তুত। আপনার পরম নিন্দুকেরাও আপনাকে আর অসুন্দর বলতে পারবে না। বাবলি অভির কাছে জানতে চায় সে কি খেতে চায়। অভি বলে এত দূর থেকে ছুটে আসলাম শুধু খাওয়ার কথা বলতে, আপনার ঘরটা দেখব চলুন। বাবলি তার ঘরে অভিকে নিয়ে গেলে অভি বাবলি ছোটবেলার ছবি দেখে খুবই হাসতে থাকে। পরে দুজনে অনেক গল্প করে। তারপর কিছু দেরি হয়ে গেলে অভি বলে এবারে আমার বেরোতে হবে, না হলে আমার বৌদি আমার ওপর খুবই রেগে যাবে। কথা শুনে বাবলি বলে আপনার যেটা ইচ্ছা সেটাই করুন। কথা শুনে অভি বলে সব কি আমার ইচ্ছেতেই চলবে, তোমার কোনো ইচ্ছে নেই? বাবলি বলে যে ইচ্ছে পূরণ হওয়ার নয় সেরকম ইচ্ছে রেখে কী লাভ বলুন। কথা শুনে অভি বাবলির হাতটা জড়িয়ে ধরে এবং কাছাকাছি আসতে চায় অভি বাবলির। তবে কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা আওয়াজ হয় এবং দুজনে আলাদা হয়ে যায়। পরের দিনই বাবলির সাথে আবার দেখা করে অভি। অভিকে জিজ্ঞাসা করে যে আপনি ঝুমা বোস নামে কাউকে চেনেন? ঝুমা বোস আপনার একটা ফটো নিয়ে সবসময় নিজের ব্যাগে ক্যারি করে। অভি একথা শুনে খুবই অবাক হয়ে বলে হ্যাঁ, ঝুমা বোস নামের একজনের সাথে আলাপ হয়েছিল, তবে একবারই, কিন্তু একবারের দেখায় কেউ কারোর ফটো নিয়ে ব্যাগে ঘুরতে পারে, এটা ভেবে অভি খুবই অবাক হয় এবং বলে যে এবারে ইম্ফলে ফিরে সে খোঁজ নেবে ঝুমা বোসের কথা। যে কথাটা শুনে বাবলি খুবই রেগে যায় এবং তখনই ওখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিনই অভি আবার বাবলির বাড়িতে যায় এবং তার রাগ ভাঙানোর চেষ্টা করে। তবে তার কাকু কাকিমা অভিকে আগের থেকে চিনত এবং বুঝতে পারে তাদের মনের মধ্যে কিছু একটা চলছে, তাই তারা তাদের দুজনকে একটু একা কথা বলতে ছেড়ে দেয়। বাবলি অভির কাছে জানতে চায় এবার পুজোতে সে কি আবার কলকাতায় আসবে। অভি বলে না, আমি ইম্ফলেই থাকবো, ওখানে একটু রিল্যাক্স করব। কথা শুনে বাবলি বলে যে সে তাহলে এবার পুজোর ছুটিতে ইম্ফলে যাবে, কিন্তু তখন তো তার মাসিমেশো আবার কলকাতায় চলে আসে, সে কোথায় থাকবে?
তখনই অভি বলে সে অভির বাড়িতেই থাকতে পারে, কোনো অসুবিধা হবে না তার। এরপর সবাই একসাথে ডিনার সারে তারপর বাবলির কাকা তাকে অভিকে ছেড়ে আসতে বলে। বাবলি ড্রাইভ করে অভিকে ছেড়ে আসতে যায়, তবে কিছু দূর যাওয়ার পরে অভি গাড়িটা এক সাইডে থামাতে বলে এবং সেখানেই অভি আর বাবলি কিছুটা ঘনিষ্ঠ হয়। এয়ারপোর্টে বসে অভির জন্য অপেক্ষা করতে করতে এই সব কথাই মনে করছিল বাবলি। ঠিক তখনই সে দেখে ঝুমার সাথে অভিকে আসতে এবং খুবই কষ্ট পায় এবং লুকিয়ে পড়ে। তবে ঝুমা তাকে ঠিক দেখে ফেলে এবং সামনে এসে বলে, কিরে তুই এখানে কি করছিস, চল। ঝুমা বাবলিকে বলে, কিরে তুই এত বোকা কেন, আমি সেদিন যখন তোকে এতগুলো কথা বলছিলাম তুই আমাকে আটকাতে পারিসনি, তুই একবারও বললি না যে তুই অভিদাকে চিনিস। খুনি অভি এসে বাবলিকে জানায় যে কয়েকবার অভির সাথে দেখা হয়েছে ঝুমার এবং ঝুমাকে তার কথা বলতেই ঝুমা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবার ছুটিতে এখানে এসেছে। ঝুমাকে জোর করতে থাকে ঝুমা যাতে তার হোটেল ছেড়ে অভির বাড়িতে এসে থাকে, কিন্তু এ কথা শুনে ঝুমাও রাজি হয় না। ঝুমা বুঝতে পারে বাবলির ব্যাপারটা পছন্দ হচ্ছে না এবং বাবলিও বলে ঝুমাকে মনে হয় জোর করা ঠিক হবে না, যে কথাটা শুনে অভি খুবই অবাক হয়। এরপর তারা ঝুমাকে তার হোটেলে নামিয়ে দেয় এবং দুটোর মধ্যে তাকে রেডি হয়ে থাকতে বলে, সবাই মিলে ঘুরতে যাবে। ঝুমা বাবলিকে দুষ্টু ইশারা করে মজা করতে বলে। তবে বাবলির যে এসব আর কিছুই ভালো লাগছিল না সেটা বেশ বোঝা যায়। অভি বাবলিকে নিজের বাড়িতে নিয়ে যায়, তবে বাবলি যে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না অভি সেটা বেশ বুঝতে পারে এবং বাবলিকে বোঝানোর চেষ্টা করে ঝুমা তাদের ব্যাপারটা সবটাই জানে এবং তাকে সারপ্রাইজ দেবে বলে সে এখানে এসেছে এখন ছুটি কাটাতে। বাবলি জানতে চায় সে কি ঝুমাকে পছন্দ করে। অভি জানায়, হ্যাঁ পছন্দ করি, তবে তোমাকে পছন্দ করা আর তাকে পছন্দ করার মধ্যে ডিফারেন্স আছে। তবে তোমাদের মধ্যে কিসের এত মনোমালিন্য সেটা আমি বুঝে উঠতে পারছি না। দুপুরের লাঞ্চ সারার পরে অভি বাবলিকে বলে সে যেন তার সাথে যায় ঘুরতে এবং তারা দুজনে একসাথেই ঝুমাকে হোটেল থেকে রিসিভ করে নেবে। তবে বাবলি কিছুতেই রাজি হয় না, বলে ওর সুন্দর চেহারা এবং ফিগার নিয়ে ও কত মানুষের মাথা নষ্ট করেছে এবং ঘর ভেঙেছে সেটা তুমি জানো না, ওর জন্য একটা ছেলে নিজেকে শেষ পর্যন্ত করে দিয়েছে, ও আমার সংসারটা ভাঙতে এসেছে এখন। তবে অভি বারংবার বাবলিকে বোঝানোর চেষ্টা করে ঝুমা সবটাই জানে, সে এই ধরনের কিছু করবে বলে তার মনে হয় না। বাবলি তার কোনো কথাই মানতে চায় না, অনবরত কেঁদে যায়। বাবলিকে বোঝানোর চেষ্টা বারংবার করে যায় অভি, তারপরে এক প্রকার জোর করেই তাকে নিয়ে যায় ঝুমার ওখানে। হোটেলে পৌঁছে তারা জানতে পারে ঝুমা তাদের জন্য একটা লেটার রেখে কোথাও একটা চলে গেছে। লেটারে লেখা ছিল যে ঝুমার একটা কাজ পড়ে গেছে, তাই সে আজ ওদের সাথে যেতে পারবে না। এই কথা শুনে বাবলি খুবই খুশি হয় এবং লিপস্টিক লাগিয়ে নিজেই আজ আনন্দের সাথে ড্রাইভ করে বেরিয়ে পড়ে ঘুরতে। তাদের আজ লকট্যাপ লেকেই ঘুরতে যাওয়ার কথা ছিল, সেই কথা মতোই অভি বাবলিকে সেখানে নিয়ে যায়। লেকের নির্জনতায় দুজনে বেশ সুন্দর সময় কাটায়। তারপরে যখন দুজনে একটা রুমে যায় বাবলি হঠাৎ করেই বলে বসে এখানে যদি ঝুমাকে নিয়ে আসতে ওকে কোথায় রাখতে, যেটা শুনে অভি খুবই রেগে যায় এবং চিৎকার করে ওঠে। অভি চিৎকার শুনে বাবলি খুবই রেগে যায় এবং ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, তবে অভি বাবলিকে ঘরে নিয়ে আসে এবং বাবলিকে বারংবার বোঝানোর চেষ্টা করলেও বাবলি কোনোভাবেই বুঝে উঠতে চায় না এবং বলে যে এই ঘরের খাট দুটো এত কাছাকাছি কেন, এ দুটোকে আলাদা করো। অভি তাড়াতাড়ি গার্ডকে ডাকে এবং খাট দুটো আলাদা করার চেষ্টা করে, তবে সেটা সম্ভব হয় না। বাবলি খুবই রেগে যায় এবং খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ে এবং কাঁদতে থাকে। অভি বাবলিকে কিছুই বুঝিয়ে উঠতে পারে না এবং সারা রাত সোফায় বসেই কাটিয়ে দেয়। ভোরবেলা অভি বাবলিকে বোঝানোর চেষ্টা করে, তবে বাবলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। তবে বাবলির ঘুম ভেঙে গেলে সে আবার কাঁদতে শুরু করে। অভি তখন তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করে এবং দুজনে ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর সকাল হতেই দরজা নক করার শব্দ শুনে অভি যায় দরজা খুলতে। অভি দরজা খুলতেই কেউ যেন ওকে টান মেরে বাইরে বের করে দেয়, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় বাবলি। ঠিক তখনই সে দেখে ঝুমা এসে দরজার সামনে দাঁড়িয়েছে এবং কিছু বুঝে ওঠার আগেই ঝুমা তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাবলি বাইরে গিয়ে দেখে সেখানে তার কাকা বসে আছে, যেটা দেখে বাবলি খুবই লজ্জা পেয়ে যায় এবং ছুটে ঘরের ভিতরে ঢুকে যায়। ঝুমা আবার বাবলিকে গিয়ে টেনে বাইরে নিয়ে আসে।
বাবলির কাকা তাদের জানায় যে ঝুমা মনে করেছিল হয়তো ঝুমার জন্য তাদের রিলেশনটার মধ্যে ঝামেলা বাড়তে পারে, তাই ঝুমা তড়িঘড়ি করে বাবলির অসুস্থতার খবর দিয়ে তার কাকাকে এখানে ডেকে পাঠিয়েছে। তবে এখানে এসেছে যেটা দেখলো সেটা হয়তো না আসলেই ভালো হতো। এ কথা বলেই বাবলির কাকা ব্যাগ থেকে একটা পঞ্জিকা বের করে এবং তাদের বিয়ের তারিখ ঠিক করে, বলে আগামী 2 মাস পরে তোমাদের বিয়ে ঠিক করেছি। একটা ডেটও তিনি ঠিক করে দেন। এটা দেখে অভি খুবই অবাক হয়, বলে আপনি ব্যাগে করে পঞ্জিকা নিয়ে ঘুরছেন? তখন কাকা জানায় যে এটা তাকে করতেই হতো তার মেয়ের জন্য। এই বলে বাবলির কাকা বেরিয়ে গেলে বাবলি কাঁদতে থাকে এবং ক্ষমা চায় ঝুমার কাছে, বলে তুই তো আমাকে খুব ছোট করে দিলি। ঝুমা বলে আমি বুঝতে পেরেছিলাম যে তুই আমাকে দেখে একটু ঘাবড়ে গেছিস। ঝুমা বাবলিকে বলে যে ভালোবাসা পাওয়া এবং সেটা ধরে রাখা দুটো পুরো অন্য জিনিস। তুই তো জানিস আমার জন্য একজনের প্রাণও গেছে, সেটা শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে। আমার এখন যেটা সয় সেটা সবার সয় না, আর তোর তো সেটা সইবে না আমি ভালো করেই বুঝেছিলাম। আমি একটা পোড় খাওয়া মেয়ে, আমি তোর মধ্যে নিজেকে দেখেছিলাম, তাই আমি আমাকেই বাঁচাতে চেষ্টা করেছি। এ কথা শুনে বাবলি খুবই কাঁদতে শুরু করে এবং বারংবার ক্ষমা চায় ঝুমার কাছে। এরপর ঝুমা চলে গেলে বাবলি অভির কাছেও ক্ষমা চায় এবং কাঁদতে থাকে। অভি বাবলিকে বুঝিয়ে বলে যে যা হয়েছে ছেড়ে দাও, তবে 2 মাস পরে আমাদের বিয়ে ঠিক হয়েছে, মনে আছে তো? আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে লাইক অ্যান্ড ফলো করে দিও।